তো বন্ধুরা, আমি পূজা আজ তোমাদের জন্য একটি নতুন উপন্যাস নিয়ে হাজির হলাম। উপন্যাসটির নাম হলো হুমায়ুন আহমেদের অপেক্ষা। অপেক্ষা উপন্যাসটি প্রকাশিত হয় 1997 সালে ডিসেম্বর মাসে আফসার ব্রাদার্স থেকে। লেখক উপন্যাসটি উৎসর্গ করেছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী গানের পাখি ফিরোজ বেগমকে। আশা করছি তোমাদের এই উপন্যাসটি ভালোই লাগবে। তো চলো শুরু করি। সুরাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে তার ছেলের দিকে। ছেলের নাম ইমন, বয়স 5 বছর 3 মাস। মাথা ভর্তি কোকড়ানো চুল, লম্বাটে ধরনের মুখ। মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায়। আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভুরু কুঁচকানোর এই বদ অভ্যাসটা সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভুরু কুঁচকে ফেলেন। সে কুঁচকানো ভুরু সহজে মসৃণ হয় না। সুরাইয়া বলল, ইমন একটা কাজ করো তো, আমার শোবার ঘরে যাও, ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো। ইমন বলল, কেন? আমি যেতে বলেছি এই জন্য যাবে। সব কিছুতে কেন কেন করো না তো। ইমন সরু গলায় বলল, সব কিছুতে কেন কেন বললে কি হয়? সুরাইয়া বিরক্ত হয়ে বলল, খুব খারাপ হয়। বড়রা কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলেছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে যেন। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে, খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায় অর্থহীন কথা বলে এই সত্য সে ধরতে শুরু করেছে। ইমন আয়নার সামনে গেল, ঠোঁট টিপে ভুরু কোচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছে, না হাসলে মজার কিছুই ঘটবে না। কাজেই সে সামান্য হাসলো, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁকা হলো না। মজার কিছুই ঘটলো না, ঘটবে না তা সে জানতো। বড়রা ছোটদের ভুলাবার জন্য মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলায় মায়ের কাছে আর যেতে ইচ্ছা করছে না। সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই যাবে দাদির ঘরে, তবে মায়ের দিকে ফিরেও তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোয় মায়ের উপর তার রাগ লাগছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো তাহলে সত্যিই মজার একটা ব্যাপার ঘটতো। ইমন দেখতে পেত তার সামনের পার্টির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাবার জন্য তার চেহারা গেছে পাল্টে, তাকে চেনাই যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকারে শোনা যাবে, মা আমার দাঁত পড়ে গেছে, মা আমার দাঁত পড়ে গেছে। সেরকম কিছুই হলো না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মায়ের সামনে দিয়ে যাচ্ছে, অথচ সে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সুরাইয়া ডাকলো, এই বেটা এই। ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে? রোবট মানব, কোনো কিছুতে কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হবার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন কেমন নির্বিকার। দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা। তিনি ইমনকে দেখে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢোকার ইচ্ছা করলো না। সে রওনা হলো দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো। সুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল, ভাবি একটু চা খাওয়াও তো। ফিরোজের বেশ কয়েকদিন থেকে জ্বর চলছে। তার চোখ লাল, শেভ করছে না বলে খোঁচা খোঁচা দাড়িতে তাকে ভয়ানক লাগছে। অসুখ বিসুখে তাকে খুব কাবু করে। এই কদিন জ্বরে সে শুকিয়ে চিমসা হয়ে গেছে। সুরাইয়া বলল, তোমার জ্বরের অবস্থা কি? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জলবসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে গোটা গোটা কি যেন উঠেছে। বলো কি, চিকেন পক্স হয়েছে? ফিরোজ হাসি মুখে বলল, হয়েছে, এবং আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, সেটাও জলবসন্তর মতোই ভয়াবহ। আমি MA পরীক্ষা দিচ্ছি না ভাবি। ড্রপ দিচ্ছিস? ড্রপ ট্রপ না, পড়াশোনার পাঠ শেষ করে দিলাম। MA পাস বেকার শুনতে খুব খারাপ লাগে, BA পাস বেকার শুনতে ততটাও খারাপ লাগে না। 100 খানেক টাকা দিতে পারবে ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথায় বের হবে? ফিরোজ গম্ভীর মুখে বলল, সব বন্ধুদের বাসায় যাব। MA পরীক্ষা দিচ্ছি না এই খবরটা এবং জলবসন্ত জীবাণু ডিস্ট্রিবিউট করে আসব। ওরা বুঝবে কত ধানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকার, নো মিল্ক নো সুগার। আচ্ছা থাক, চা লাগবে না। লাগবে না কেন?
চা খাবো ভেবেই কেমন বমি বমি লাগছে, চায়ের বদলে টাকা দাও। 100 না পারলে 50, 50 না পারলে 20। সুরাইয়া শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো, কোথাও বের হয়েও না, শুয়ে রেস্ট নাও। কয়েকদিন আগে জ্বর থেকে উঠেছো। ফিরোজ শোয়ার ঘরের দিকে গেল। বিছানায় শুয়ে থাকার জন্য না, কাপড় বদলানোর জন্য গেল। 4 দিন ঘরে থেকে তার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে। জলবসন্ত জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারে সে রসিকতা করছে না। সে আসলেই ঠিক করে রেখেছে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে, যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে। আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে। ইমন হাসতে হাসতে প্রায় ভেঙেই পড়ে যাচ্ছে, হেঁচকির মতো উঠছে। সুরাইয়া ভুরু কুঁচকে ফেলল। তার কোনো কথায় ছেলে এমন করে হাসে না। শাশুড়ির ঘরে এমন কি ঘটলো যে হাসতে হাসতে ছেলের হেঁচকি উঠে গেল? বাচ্চারা বাচ্চাদের সঙ্গে পছন্দ করবে, 70 বছরের একজন বৃদ্ধর সঙ্গে তার এত পছন্দ হবে কেন? সুরাইয়ার সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে দাদির সঙ্গে থাকতে থাকতে গ্রামের কথা শিখে যাচ্ছে। আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকোনার ভাষায় কথা বলেন, বিচ্ছিন্ন আইনও বাও দেন, অর্থাৎ পাকা এনে বাতাস কর, জাতীয় অদ্ভুত ভাষা। শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করেন। ইমনের মধ্যে তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখছে। খুব স্বাভাবিকভাবে সে কথাগুলি বলে, আর সুরাইয়া আতঙ্কে অস্থির হয়। এই তো কদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল, ব্যথা করছে। সুরাইয়া বলল, কোথায় ব্যথা করছে, পেটে? ইমন বলল, না পেটে না, তাহলে কোথায়? ইমন ভুরু কুঁচকে বলল, কুন্দে ব্যথা। সুরাইয়া হতভম্ব, কুন্দে ব্যথা মানে? এটা কোন ধরনের ভাষা? সুরাইয়া প্রায় কেঁদে ফেলার উপক্রম করলো। এই ছেলে কী সব ভাষা শিখছে? ইমন সরু চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার কোথাও কোনো ব্যথা নেই। সে একটা নতুন শব্দ শিখছে। মায়ের উপর সে এই শব্দ প্রভাব লক্ষ্য করছে, বুঝতে পারছে প্রভাব ভয়াবহ, কাজেই এই শব্দ আরও ব্যবহার করতে হবে। সুরাইয়া শাশুড়িকে এই সব কথা কিছুই বলতে পারছেন না। তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুরাইয়া অবশ্যই বলতেন। তিনি প্রতি বছরে মাসখানিকের জন্য ছেলের কাছে থাকতে আসেন। সম্মানীয় একজন অতিথি, নিশ্চয়ই মুখের উপর বলা যায় না আপনি আমার ছেলেকে আজ থেকে বাজে ভাষা শেখাবেন না। তিনি যখন পান খেয়ে মেঝেতেই পিক ফেলেন তখন তাকে বলা যাবে না মা আপনি পানের পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলেন। তার শাশুড়ির যে ব্যাপারটা সুরাইয়ার অসহ্য লাগে তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ কিচ্ছুই পরেন না, তার নাকি দম বন্ধ লাগে। সুরাইয়া লক্ষ্য করেছে ইমন কৌতূহল চোখে তার দাদুর আদুল গায়ের দিকে তাকিয়ে থাকে। এই বয়সে বাচ্চাদের কৌতূহল থাকা তীব্র। ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত, এটাও তার একটা কারণ হতে পারে। এখন বাজে 11টা। ফিরোজ জ্বর নিয়ে বের হয়ে গেছে। মনে হচ্ছে সে তার MA পরীক্ষা সত্যিই দেবে না। ফিরোজের এই একটা ব্যাপার আছে, হাসি তামাশা করেও যা বলে তাই। সুরাইয়া গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার হাতে ক্রিমের একটা কৌটায় ইমনের দাঁতটা সুরাইয়া সকালবেলায় বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে। ইমন নিশ্চয়ই দাঁতটা পেয়ে খুব খুশি হবে। একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল, এখন নেই। ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে। ইমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না। আকলিমা বেগম ডাকলেন, বৌমা হুইন্না যাও। সুরাইয়া তার শাশুড়ির দরজার সামনে দাঁড়ালো। তার মনটাই খারাপ হয়ে গেল। কি বিশ্রী ব্যাপার! আকলিমা বেগম শরীরের উপর অংশে আজ কোনো কাপড়ই নেই। শরীরের উপরের অংশটা তিনি কোমরে প্যাঁচ দিয়ে পড়ে আছেন। আকলিমা বেগম হাসি মুখে বললেন, কারবার দেখছো? ইমন্য দাঁত পড়েছে? সুরাইয়ার গা কাটা দিয়ে উঠল। ইমন্য আবার কি? তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমন্য ডাকতে হবে? বান্দর ডারে কি সুন্দর লাগছে দেখ। বান্দর আবার ফোকলা দাঁতে হাসে। ও বান্দর তুই হাসস কেন? ইমন্য বান্দর হাসে, ভ্যাকভ্যাকাইয়া হাসে। ইমন কি হাসবে? আকলিমা বেগম হেসে হেসে কুটি কুটি হচ্ছে। তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসেছে। ইমন বসে আছে তার ছড়ানো পায়ের ওপর। তিনি মাঝে মাঝে পা নড়াচ্ছেন। ইমনের আনন্দে তাতেই উঠলে উঠছে। আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন, দাঁত পরা কুলি পরা মধ্যেখানে খাল, বুড়ি বেটি হাগ্যা মুছছে 22 হাত লম্বা নাল। এইবার হাসার পালা ইমনের। এমন মজার ছড়া মনে হয় সে তার এই জীবনে শুনেনি। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন আসো তো। আকলিমা বেগম বললেন, থাইক না, খেলতাছে খেলুক, তুমি তোমার কাম করো। ওই ইমান্য দাঁতের ফাঁক দিয়া স্যাপ ফেলতো দেখি। ইমন দাঁতের ফাঁক দিয়ে পিক করে থুতু ফেললো। সেই থুতু পড়ল তার দাদির গায়ে। তিনি হেসে কুটি কুটি হচ্ছে। তার নাতি হেসে ভেঙে পড়ছে। আনন্দে আজ যেন বান ডেকেছে। সুরাইয়া তাকালো ছেলের দিকে। ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভেতর হঠাৎ চমক দিয়ে উঠল। আহারে, ছেলেটাকে কি সুন্দর লাগছে! সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সুরাইয়া নিজেও এত ফর্সা না, তার বাবাও না।
ছেলে এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছেলের চেহারা আজ আরও সুন্দর হয়ে গেছে। দাঁত পড়ায় ছেলেটার অদ্ভুত মুখটায় ক্রমাগত চুমু খেতে ইচ্ছা করছে। শাশুড়ির পায়ের উপর থেকে ছেলেকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছে করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালার বাসায় থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করেন না। হাসানুজ্জামান অনেকবার বলেছেন, একরকম ইমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলে টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়, উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষ মায়ায় মায়ায় গলায় কথা বলছে। সুরাইয়ার একটা ছেলে মানুষই স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক, কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়ায় নিশ্চয়ই কোনো একরকম ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবা রেগে যাওয়ার সম্ভাবনা, তবে রাগটা সে প্রকাশ করবে না। যতই রাগেই হোক মায়ায় মায়ায় করে কথা বলবে। ফিরোজের জল বসন্ত এটাও দেবার মতো খবর। সে এমএ পরীক্ষা দেবে না এটাও বলা যেতে পারে। অনেক কিছুই তো আছে বলার মতো। অবশেষে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে, সেই খবরটা টেলিফোনে দেওয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করলো। ভারী এবং রাগী গলায় এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চাই? এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বললেন, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা কি জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বললেন। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়ায় মায়ায় গলায় বললেন, কে সুরাইয়া, কেমন আছো? সুরাইয়ার এত ভালো লাগলো যে চোখে প্রায় পানি এসে গেল। সে বোকার মতো বলে বসলো, এখনও আসছো না কেন? অফিস ছুটি হোক তারপরে আসবো। শোনো, ইমনের দাঁত পড়ে গেছে, উপরের পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে? 6 বছরে দাঁত পড়ে? ওর 5 বছরে 3 মাস। ও আচ্ছা, তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে। ওর ধারণা জলবসন্ত, সে জলবসন্ত নিয়েই বাইরে গেছে। ও আচ্ছা, আমাকে বলছিল সে নাকি এমএ পরীক্ষাও দেবে না। নিশ্চয়ই ঠাট্টা করছে, আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করব কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে, আমাকে টেলিফোন দিয়েছে। বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহে। ডিরেক্ট লাইন না, পিবি এক্রো লাইন। গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা কি বলার মতো কোনো ব্যাপার? অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না। আচ্ছা শোনো, তুমি আমাকে কার্ড ফোনের একটা কার্ড করিয়ে দেবে, আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরাইয়া শুনল ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো, তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরাইয়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে, আমাকে সেই মিটিংয়ের একটা ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যেই, কাজেই তোমার টেলিফোন রাখতে হবে। সুরাইয়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা। আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি, তারপর কোনো এক স্টুডিওতে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি, বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা। সুরাইয়া, আমি এখন রাখি। ইমনের বাবার টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপর বেশ কিছুক্ষণ সময় টেলিফোন কানে ধরে রাখলো। পোঁ পোঁ শব্দ আসছে। শব্দটা শুনতে এমন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেওয়ার মতো। বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরাইয়া মনস্থির করতে পারছে না। তার বড় ভাই জামিনুল রহমান শুকনো ধরনের মানুষ, নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝেন না। তিনি কোনো কিছুতে বিরক্তও হন না বা আনন্দিত হন না। সুরাইয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করলো। জামিনুল রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরাইয়া বললেন, ভাইজান আমি সুরাইয়া। কি ব্যাপার?
না কিছু না, এমনি খবর নেওয়ার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি ভাবি ভালো আছেন? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিঠুর কি দাঁত পড়েছে? মিঠুর বয়স তো ইমনের কাছাকাছি, ইমনের 2 মাসের ছোট। মিঠুর দাঁত পড়েনি? জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হজমের যে সমস্যা ছিল সমস্যাটা মিটেছে? না, আছে। সুরাইয়া এখন রাখি, আমাকে একটু পুরনো ঢাকায় যেতে হবে। তোরা একদিন চলে আসিস, জামাইকেও নিয়ে আসিস, আর তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরাইয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরাইয়া তারপরেও টেলিফোন কানে দিয়ে রাখলো। প শব্দ হচ্ছে, মন খারাপ করা শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে এক একটা দিন এক এক রকম হয়ে আসে। কোনো দিন মন খারাপ হবার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। আজ মনে হয় সেরকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বাজে, আজ ইমনের বাবা এখনও আসলো না। সুরাইয়া প্রাণপণের চেষ্টা করছে দুঃখ চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা থাকে সেদিনই দেরি হয়, এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এই জাতীয় কিছু। রাতে না খেয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরাইয়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরের দিকে উকি দিল। ফিরোজও ফিরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই। সে প্রায় রাত বিরেতে বাড়ি ফিরে। একবার ফিরেছিল রাত 3টায়। কিন্তু ইমনের বাবা তো কখনো এত দেরি করে না। সত্যিকারে কোনো বিপদ হয়নি তো? বড় শহরে বিপদগুলিও তো বড় বড়, কোনো কারণ ছাড়াই গন্ডগোল লেগে যায়। গাড়ির কাঁচ ভাঙা হতে থাকে, ককটেল ফুটতে থাকে। একসময় পুলিশের গাড়ি চলে আসে। বেশিরভাগ সময়ে পুলিশরা গাড়ি থেকে নামে না। যদি নামে তাহলে নিরীহ মানুষরা সাথেও নেই, পাচেও নেই, তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠিপেটা করে, মাথা ফাটিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না সেদিন ফুটপাতে ট্রাক উঠে পড়ে। এই অদ্ভুত শহরে নিশ্চিন্ত হয়ে ফুটপাতে দিয়েও হাঁটারও উপায় নেই। আজ কি শহরে কোনো গন্ডগোল হচ্ছে? পত্রিকাও তো কিছু লেখেনি। পত্রিকাটা অবশেষে সুরাইয়ার ভালো মতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায়, এতে সময়টাও কাটবে। সুরাইয়ার কেমন জানি মনে হচ্ছে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরাইয়া পত্রিকা নিয়ে বসলো। রাত 12টা 5 পর্যন্ত সে পত্রিকা পড়ল। কেউ এলো না। সুরাইয়া বমি বমি লাগছে। এই বমি উদ্যোগে জনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরও একজন মানুষ বাস করছে, সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। মানুষটার কথা হাসানকে এখনও বলা হয়নি। আজ বলে ফেললে কেমন হয়, শুধু তার শাশুড়ি জানেন। ছেলে বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচু গলায় বললেন, ও বউ, তোমার কয় মাস? সুরাইয়া হতভম্ব। তার মাত্র 3 মাস চলছে। কারো কিছু বোঝার কথাই না। তিনি কি করে বুঝলেন? পুরনো দিনের মানুষদের চোখ এত তীক্ষ্ণ। আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে সুরাইয়া তার উদ্যোগে খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত। তাকে কি ডেকে তুলবে? না, আরও আধা ঘন্টা যাক, তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবে, কান্নাকাটিও শুরু করতে পারেন। এই বয়সে মানুষদের মাথা ঠিক থাকে না। আকলিমা বেগমের মাথায় একটু মনে হয় বেশি রকমের বেঠিক। তিনি রাতে ভাত খেয়েই ঘুমিয়ে পড়েন। রাতে 1টা-1:30টার দিকে জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা বলা। বারান্দায় হাঁটে, মাঝে মধ্যে গানের মতো সুর করে কি জানি বলেন, শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে উঠে বলেছিলেন, আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলেছিল, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছে। কথাগুলি কি বুঝতে পারছো? না। উনি কি সবসময় এরকম করেন না আজই করছেন? ট্রাই করেন। ফালতু আলাপ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারিদিকে খুব উঁচু করে দেয়াল দিয়েছে। দেয়ালে আবার সূচালো লোহার শিপ বসানো, যেন চোর দেয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে, গেটে দারোয়ান নেই। সব ভাড়াটের কাছে একটা করে চাবি দেয়। রাতে বিরেতে কেউ ফিরলে চাবি দিয়ে গেটে খুলে ঢুকতে হবে। 3তলা বাড়ির 1তলায় 2জন ভাড়াটে থাকেন, 3তলায়ও ভাড়াটে, 2তলায় সবটা নিয়ে বাড়িওয়ালা থাকেন। এদের কারো সঙ্গে সুরাইয়ার কোনো যোগাযোগ নেই। যোগাযোগ থাকলে ভালো হতো। আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা।
সুরাইয়ার পাশে ডান দিকের ফ্ল্যাটে থাকতেন আব্দুল মজিদ সাহেব। বেটে খাটো মানুষ, গাট্টা চেহারা, মুখে সব সময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে বের হন তখন ভুর ভুর করে জর্দার গন্ধ পাওয়া যায়। সুরাইয়ার সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকড়ি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ানক ব্যাপার। সুরাইয়া কয়েকবারে ইচ্ছা করেছেন, বলে আপনি এভাবে তাকান কেন? এভাবে তাকাবেন না। আমি নিতান্ত ভদ্রঘরের মেয়ে বলে কিছু বলছি না। কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উলের কাঁটা দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যতই বড় হোক আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগেই পড়ে। দরজায় ধাক্কা দিলে সে দরজা খুলে দেবে। কোথায় টেলিফোন করবে? ভাইজানের বাড়িতে। তাকে কি বলবে? ভাইজান 10টার ভেতর ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ানক বিপদ। এই কথা বলতে বলতে তাকে হয়তো ডেকে দিবে। তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবে, এত রাতে কোথায় খোঁজ করবি? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1-2 রাত বাইরেই থাকেই। অফিসে কি কেউ এত রাতে 1টা পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কি না জানতে চাও? নাম হাসানুজ্জামান, বয়স 32, পরনে চেকফুট শার্ট, খয়েরি প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, হালকা পাতলা। টেলিফোনে তার গলার স্বর খুব মিষ্টি। সুরাইয়া চমকে উঠল। ছিছি, এইসব সে কী ভাবছে? হাসপাতাল কথা মনে আসছে কেন? মানুষটা হাসপাতালে যাবে কেন? কুচিন্তা মনে আসা ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারিন্দায় বইসা আছো কেন? সুরাইয়া উঠে দাঁড়ালো। আকলিমা বেগমের ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে এসেছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটাবেন। সুরাইয়া বলল, আম্মা, ও এখনও ফেরেনি। রাত কত হয়েছে? 2টা বাজতে 5 মিনিট। রাত তো মেলা হয়েছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও তুমি গিয়ে ভাত খাও। চিন্তার কিছু নাই, পুরুষ মানুষ 2-1 রাত দেরি করেই। এটা নিয়ে চিন্তার কিছুই নাই। বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, টাস খেলতাছে। ও টাস খেলে না মা। খেলে না বলেই যে কোনো দিনও খেলবো না এমন কোনো কথা নাই। বিলাই আর পুরুষ মানুষ, এই 2 জাতের কোনো বিশ্বাস নাই। 2টারই ছুকছুকানি জাত। যাও ভাত খাইতে যাও, আমি বসছি। যাও কইলাম। সুরাইয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তার শাশুড়ি এই একটা কথা নিয়েই বলতে থাকবেন, ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরাইয়ার প্রচণ্ড খিদে পেয়েছিল। খিদের যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছিল। এখন একেবারেই খিদে নেই, বরং বমি বমি ভাব হচ্ছে। 1 গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক আর না থাকুক, লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারেন না, গরম ভাত ছাড়া খেতে পারেন না। পাতে যখন ভাত দেওয়া হবে তখন সেই ভাতে ফেনা মাখা থাকতে হবে। ফ্যান ভাত থেকে ধোয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপ কপ করে কিভাবে খায় কে জানে। সুরাইয়া চুলা ধরালো। রাতের বেলায় হাসান যখন বলে ভাত বার, খিদে লেগেছে, তখনই সে চুলা ধরিয়ে আধা পট চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে খেতে আস্তে আস্তে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাঁধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাঁধতেও কিছু সময় যাবে। আকলিমা বেগম মেঝেতে পা সরিয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারেন না, খাটে বসতে পারেন না। রাতে ঘুমাবার সময় মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরাইয়া মেঝেতে মশারি খাটিয়ে দিতে চেয়েছিলেন, তিনি রাজি হননি। মশারা নাকি তাকে কামড়ায় না। বুড়া মাইনছের রক্তে কোনো টেস্ট নাই গো বউ, শরীরে মশা বয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলি জড়ো করেছেন, যেন এরা মূল্যবান কোনো প্রাণী, এদের মৃতদেহগুলির প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধড়ফড় করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ানক কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ানক কোনো রাত? 70 বছরের জীবনে অনেক ভয়ানক রাত এসেছে এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিয়েছে, হাত টেনে নিল রাঙার বইয়ের ইঁদুরের কামড় দিয়ে। কবুতরের বাসাতে ইঁদুর না, ইঁদুর না, সাপ, বিরাট এক সাপ তাদের চোখের সামনেই কবুতরের খোপ থেকে বের হয়ে এলো। দুজনেই হতভম্ব।
আকলিমা বেগম দিশা হারালেন না, সঙ্গে সঙ্গেই পাটের কোষ্টা দিয়ে হাত বাঁধলেন, ওঝা আনতে লোক পাঠালেন, কালা গরুর দুধে হাত ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নেই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় আশায় বুক বাঁধলেন। ওঝা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানেক ঝাড় ফোঁকার পর বাঁধন খোলা হলো। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, হাত জ্বইলা যাচ্ছিল, এখন ব্যথা কমছে। পানি খাওয়াও বউ, পানি দাও। পানি আনা হলো। ও পানির গ্লাস হাতে নিয়ে মুখে দেওয়ার আগেই লোকটা মারা গেল। এইসব কথা আকলিমা বেগম মনে করতে চায় না, তবুও মাঝে মধ্যেই মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না, ভরা গ্লাস হাতে নিয়েই ধরফর করে মরে গেল। এই দুঃখ কম কি? জগতের কোনো দুঃখই কম না। ছোট দুঃখ বড় দুঃখ সব দুঃখই সমান। আজ তার জন্য কি দুঃখ অপেক্ষা করছে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ দুঃখ পাওয়ার অভ্যাস নেই। বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সাহসী মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতকে এই জন্যই বলে কালো রাত। কালো দিন বলে কিছুই নেই, এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন নরম মেয়েগুলি কঠিন বিপদ সামল দিতে পারে, শক্ত মেয়েগুলি পারে না, চি হয়ে পড়ে যায়। এই শহরের একটা গ্রাম্য নাম আছে, চি শক্ত। আম্মা চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরে এলে তার চা খাবার রোগে ধরে। বউটা এই ভয়ানক সময়েও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদে সামল দিতে পারবে। বৌমা বাজে কয়টা? 2:25। রাত কাটতে তো বেশি দেরি নাই। তুমি ভাত খাইছো? তুমি ভাত খাও নাই, মিশা কথা বলতেছো। মুরব্বির সাথে মিশা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়া আমার সামনে বহো, তোমার লগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসলো। কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা মন দিয়ে শোনো, আমি একটা গণা গুনছি। গণার মধ্যে পাইছি হাসান ভালো আছে, কাজেই মন খারাপ করবা না। সে আসবে সকালে। কি গণা গুনছেন? সেইটা তুমি বুঝবা না। আমি পুরান কালের মানুষ, আমি অনেক গণা জানি। আকলিমা বেগম কোনো গণা জানেন না। বাচ্চা মেয়েটার মন শান্ত করার জন্য কিছু মিথ্যা কথা বলা। এই মিথ্যা বলার জন্য তার পাপ হচ্ছে, আবার মেয়েটার মন শান্ত করায় পুণ্য হচ্ছে। পাপ পুণ্য কাটাকাটি হয়ে সমান সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে, তাকে বাথরুম করতে হবে। সুরাইয়া ছেলের কাছে গেল। আকলিমা বেগম আরাম করে চায়ের কাপ চুমুক দিচ্ছে। ছেলে ফিরছে না, এই দুঃখ চিন্তায় এখন আর তার মাথায় নেই। গনার ব্যাপারে যা বলছে তা সবই মিথ্যা, বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বউটা তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুবই পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্য সে খুবই ব্যস্ত। আকলিমা বেগমের ঘুম পাচ্ছে, তিনি বারান্দা থেকে উঠলেন। কিছুক্ষণ ঘুমালেও কাজে আসবে। সকালে কোন ভয়ানক সংবাদ এসে উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করলো, পানি খেলো, সব কিছুই ঘুমের মধ্যেই। সুরাইয়া তাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায় পেটে কৃমি হওয়াও বিচিত্র না। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকলো, ও বাবু, ও বাবু। ইমন ঘুমের মধ্যেই বলল, কি? তোমার বাবা এখনও আসছে না কেন গো বাবু? আমার খুব অস্থির লাগছে গো সোনা। ইমন আবারও বলল, আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পায়ের পানি ঢালার শব্দ হলো। এই শব্দ সুরাইয়ার পরিচিত। ইমনের বাবা বাইরে থেকে এলেই প্রথমে যে কাজটা করেন, বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালেন। তার জন্যই বালতি ভর্তি পানি এবং একটা মগ বারান্দায় রাখা থাকে। সুরাইয়ার শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়ে যে দেখবে সে শক্তিও তার নেই। বারান্দায় যেতে ভয়ও লাগছে। গিয়ে যদি দেখে সে না। ইমনের বাবা দাদির নামাজের অজু করছে। রাতে বিরাতে অজু করার অভ্যাস। নামাজের জন্য অজু করবেন, তারপর নামাজ পড়তে ভুলে যাবেন। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছেন কেন? সুরাইয়া জবাব দিতে পারল না, তার মাথা ঘুরে উঠল। সে হাত বাড়িয়ে দেয়াল ধরতে চেষ্টা করলো, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল। ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারছে না। রিকশায় চড়লেই মনে হয় কাঁধ হয়ে রিকশা পড়ে যাবে, সে ছিটকে পড়বে রিকশা থেকে।
তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশে 60 টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্ত সে পট পট জাতীয় মুড়ি ভাজার শব্দর মতো শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচের তার মাথার খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগ মুহূর্তে সে গন্ধ তার নাকে ঢুকবে। সে গন্ধটা হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসাবে দেখবে ট্রাকের মাঠগার্ড। ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হয়েছে। সমস্যাটা মনে হয় বাড়ছে। রিকশায় উঠেই সে সারাক্ষণ পিছনের দিকে তাকিয়ে থাকে। এই বুঝি ট্রাক এলো। বিদেশে এ জাতীয় সমস্যা হলো লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যেতে। বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে, সে যেমন করেছে। ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষের যে রিকশায় পছন্দ করে না, তারপরেও প্রায় সারাদিনে রিকশায় উপর থাকে। রিকশা ভাড়া করে ঘন্টা হিসাবে। সারাদিনের জন্য ভাড়া করলে সমস্ত ও পাওয়া যায়। এই সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া হলো 200 টাকা। দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং মাঝে মধ্যে চা এই 200 টাকার বাইরে। এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিকশা ভাড়া করেছে, আজও করেছে। গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হচ্ছে। আজ দুপুর 2টায় এক ভদ্রলোকের সঙ্গে দেখা করবে। ভদ্রলোকের নাম রাকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। অনেকের অনেক হারানো ছেলে পুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তকর মানুষ বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময়ে আসতে বলেন। দুপুর 2টা, বিকাল 3:30। ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তাই পরকাল, মন্ত্রতন্ত্র, ভূত প্রেত বিষয়ক। দুপুরবেলা ভূত প্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গর্জটা তার। গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন, বলেই তিনি হাই তুলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো ব্যাপার। ফিরোজ থানায় সেকেন্ড অফিসে হাই অগ্রাহ্য করেই জিডি এন্ট্রি করেছিল। তারপর জিজ্ঞেস করেছিল এখন কি। সেকেন্ড অফিসার বিস্ময়িত হয়ে বললেন, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেবেন? কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করবেন? সব থানায় ইনফর্ম করা হয়। তারপর মানে? সব থানায় আপনারা জানালেন, তারপর থানাগুলি থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না। কিছুই করা হয় না? কি করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেনে জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখেই এরা কুল পায় না, মানুষ খুঁজে বের হবে কখন? তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দেই কেন? রেকর্ডের জন্য দেই। একটা রেকর্ড থাকলে থানায় রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করলেন, ভাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছে হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যে এ ধরনের একই কেস গোটা 10 দেখছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে। মেয়েরা ব্রথেলে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকর্মী হিসেবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে। কি বলছেন এসব? শুনতে খারাপ লাগছে। সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন। শরীরের জন্য ভালো, শরীরটা ভালো রাখুন। হেলথ ইজ ওয়েলথ। তাহলে আমি কি ধরে নেব? আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছু করবেন না, কিছুই ধরে নেবেন না। একটা ভালো উপদেশ দেই, শুনুন। ভাইয়ের ছবি দিয়ে পত্রিকা বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলিতে প্রতিদিন বিজ্ঞাপন দিন।
খবরদার কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন, জীবন অতি নষ্ট হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফ্রি ছাড়া আপনাকে দিলাম। গত কয়েক মাস ফিরোজের অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশের মানুষের চেষ্টা করা। পত্রিকা বিজ্ঞাপন দিয়েছে, শুরুতে প্রতিদিন, তারপর সপ্তাহে একদিন, তারপর একদিন পত্রিকায় প্রতি 15 দিন একবার। শুধু দেশীয় পত্রিকা না, একজনের উপদেশ শুনে কলকাতা আনন্দবাজারও এবং স্ট্যাটাস প্যানেরও বিজ্ঞাপন দিয়েছে। আরেকজন উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পারসন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করেছেন। এরা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে এবং পারণার্থী মিসিং পারসনের তালিকায় তৈরি করেন। একজন ফিরোজকে বললেন ফিসফিসানি গলায়, পাসপোর্ট অফিসে খোঁজ নাও, তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে নাকি। মানুষের ভেতরে অনেক জালিয়াতি থাকে, চট করে বোঝা যায় না। আমি একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রী পুত্র কন্যার জন্য অসীম মমতা। হঠাৎ সে মিসিং পারসন হয়ে গেছে। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়া। খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে। অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে। কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি। অফিসিয়ালি এই সব কাজ অনেক সময় লাগে। দালাল ধরে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবে। 1000 খানিক টাকা খরচ হবে। 1000 খানিক না, ফিরোজের 3000 টাকার মতো খরচ হলো। 3000 টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামান নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি। একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়, আপনি জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশের একটা ভাব মার্কেটে বাংলাদেশে আছে। ওই সব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ডোমদের মাধ্যমে। এইসব বিজনেস অনেক হুশহাস ব্যাপার আছে। হুশহাস ব্যাপার মানে? ফিসি ব্যাপার। আমার এক দুঃসম্পর্কের রিলেশনশিপ সম্পর্কে চাচার তার বড় ছেলের হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাল করে ফেললো, যাকে বলে কম্বিং অপারেশন। শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন? কোথায়? মেডিকেল কলেজের ডিসেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করছে। লিভার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, হার্ট আরেক গামলায়। কাজেই খোঁজ খবর যখন করছেন ভালো মতো করুন। লিভ নো স্টোন আনটার্ন। ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত। বিরক্তটা কার উপর সে জানে না, সম্ভবত তার ভাইয়ের ওপর। মানুষটা হারিয়ে গিয়েছে, সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে। দুপুর 2টার খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল, ইএসপি, ক্লের ভয়েস, স্টেল প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে। কোনো মনে হয় না। ফিরোজের এখন ইচ্ছে করে নিজেকেই নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট, তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হয়ে এবং আর ফিরে না আসা। রাকিব সাহেব বাসায় ছিলেন। একটা বাচ্চা ছেলে এসে বলল, আব্বুজান শুয়ে আছেন? ফিরোজ বলল, আমি কি চলে যাব? ছেলেটি বলল, আপনাকে বসতে বলেছে। রাকিব সাহেব 1 ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন। ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনিময়ের সঙ্গে বলল, আপনার নাকি জ্বর? রাকিব সাহেব বললেন, শরীরটা খুব খারাপ যাচ্ছে। পরপর কয়েকদিন রাত জাগলাম। বয়সটা হয়েছে, আগের মতো রাত জাগতে পারি না। ফিরোজ বলল, আমার ভাইয়ের ব্যাপারে কি কোনো ইনফরমেশন কি পেয়েছেন? রাকিব সাহেব হাসি মুখে বললেন, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গেদারিং টেকনিকটা একটু আলাদা। আমাদের মতো ফ্যাক্স, ইমেল, মেল নেই। আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে। সময় লাগে। জি বুঝতে পারছি। না, বুঝতে পারছেন না। বোঝাটা এত সহজ না। একটা ঘটনা বলি, শুনুন। ঘটনাটা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে। রাকিব সাহেবের যোগাযোগের পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছাই ফিরোজের নেই। সে এখনও পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটাই ভাওতাবাজি। খিদে তার নাড়ি ভুড়ি হজম হয়ে আসছে, মাথা ঘুরছে। তার উচিত এই বাড়ি থেকে বের হয়েই সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা, মাংস এবং গরম গরম পরোটা অর্ডার দেয়া। সঙ্গে পেঁয়াজ থাকবে, মাঝে মধ্যে পেঁয়াজ কামড়। প্রচণ্ড খিদের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছা করবে। আজ পরোটা গোশত খেতে ইচ্ছা করবে, অন্য কোনো দিন অন্য কোনো খাবার খেতে ইচ্ছা করবে। ফিরোজ সাহেব? জি। আপনার কি শরীর খারাপ নাকি? চেহারা কেমন যেন মলিন লাগছে। জি না, শরীর ভালো আছে।
চা খান, চা খেতে খেতে গল্প করি। আপনার মনের শান্তির জন্য বলে রাখি, আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম। অনিতা আমাদের থিওসফিক্যাল সোসাইটির সদস্য, অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। সে আমাকে জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে। আমি কি 1 সপ্তাহ পরে আসব? আসুন, আগামী বুধবার আসুন, রাত 10টার পরে আসুন। অসুবিধা হবে না তো? জি না, ওই রাতে আমাদের একটা সিএনশো হবে। ইচ্ছে করলে আবর্জভার হিসেবে থাকতে পারেন। সোসাইটির বাইরে কারোর থাকার অবিশ্বাস্য নিয়ম নেই, তবে আপনার ব্যাপারে আমি বলে টলে ব্যবস্থা করে রাখব। জি আচ্ছা, এখন শুনুন আমাদের জীবনের একটা অদ্ভুত ঘটনা। 4 বছর আগের কথা, অক্টোবর মাস, তারিখটা হলো 9 তারিখ। সন্ধ্যাবেলা এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। বছর 2 আগে তার একটা মেয়ে মারা গেছেন। কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন। মৃত মেয়েটার সঙ্গে যোগাযোগ করতে চান। আমার কোনো ব্যবস্থা করে দিতে পারেন কি? তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারী জিনিসপত্র নিয়ে এসেছেন। মেয়ের ছবি নিয়ে এসেছেন, তার হাতের লেখা ডায়েরি এনেছেন। আমি বললাম রেখে যান, দেখি কিছু করা যায় কি না। মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন কিছু না, তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয়। প্ল্যান চেষ্টা বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই। আহ্বান করলেও তারা আসে না। ফিরোজ জড়ানো গলায় বলল, ও, ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। মনে হচ্ছে সে কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে। ভদ্রলোক একটা ভয়ানক গল্প ফেঁদেছেন। এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে। ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে, লাভ হচ্ছে না, উল্টে আরও ঘুম পাচ্ছে। সব পদ্ধতি কোনো না কোনো সময় ব্যাক ফায়ার করে, উল্টো দিকে চালানো শুরু করে। তার বেলায় এখন তাই হচ্ছে। ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে নাকি ঘুম কেটে যায়। সে ভাবছে বাসায় পৌঁছে দেখবে তার মা আকলিমা বেগম আঁকাবাঁকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছে। চিঠির প্রতিটি সংবাদেই দুঃসংবাদ। বাবা ফিরোজ, তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়াছ। আমি যথাসাধ্য চেষ্টা করিয়াছি। লোকজনের হাতে এখন টাকা নাই। জমি কিনিবার ব্যাপারে কাহারও আগ্রহ নাই। তুমি মহা বিপদে পড়িয়াছ, ইহা আমি জানি, কিন্তু কি করিব আমি নিরুপায়। ফিরোজ সাহেব। জি স্যার। আপনার জ্বর টর আসছে নাকি? চোখ লাল। বোধহয় জ্বর আসছে, আজ বরং উঠি। গল্পের শেষটা শুনে যান। শেষটা না শুনলে মনের উপর চাপ থাকে। এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর। তারপর কি হলো শুনুন। আমরা কয়েকটা সিয়েন্স করলাম এবং প্রতিবারেই রিডিং পেলাম মেয়েটা জীবিত, মৃত নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। আমার নিজের ধারণা হলো আমার কিছু ভুল করছি। আত্মা অনেকগুলি স্টেট থাকে, নানা স্তরে তাদের বাস। পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের চিন্তা ভাবনা দেহধারিণীদের মতো। ফিরোজ বাসায় জ্বর নিয়ে পৌঁছালো। তার ঝেপে জ্বর এসেছে। জ্বর আসায় একটা সুবিধা হয়েছে, পরোটা গোসাদের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছা করছে কথার ভেতর ঢুকে পড়ছে, দরজা জানলা বন্ধ করে কোথাও ভেতরে ঢুকে কুণ্ডুলি পাকিয়ে যাওয়া, মোটামুটি মৃত গর্ভের মতো একটা পরিবেশে তৈরি করে এ জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া। এই স্টেটেরও নিশ্চয়ই কোনো নাম আছে। থিওসফিট রাকিব সাহেব বলতে পারেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে। চেয়ারের উপর দাঁড়িয়ে সিটকিনি খুলতে পারেন এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কী রে? ইমন বলল, মা তোমাকে ডাকে। ফিরোজ বিরক্ত মুখে বলল, মা আমাকে ডাকবে কী রে ব্যাপারটা? আমি তো এইমাত্র ঢুকলাম, ভাবি তো জানেই না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকে। ইমনের মধ্যে রোবট টাইপের কিছু একটা ব্যাপার আছে। মাথার মধ্যে কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে। ফিরোজ বলল, যাচ্ছি, হাত মুখ ধুয়ে তারপর যাই। বুঝলি ব্যাপারটা, শরীরটা ভালো নাই। থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি 103 জ্বর। মা তোমাকে এখনই ডাকে। ফিরোজ সুরাইয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানায় সাদা চাদর রক্তে মাখামাখি, চাদর থেকে গড়িয়ে মেঝেতেও ফোটাফুটি রক্ত পড়েছে। সুরাইয়ার মুখ ছাই বর্ণের। প্রচণ্ড ব্যথা সে নিজের মধ্যে চেপে রেখেছে, তা বোঝা যাচ্ছে। শুধু তার কণ্ঠের এর হাড়ের ওঠানামা দেখা। ভাবি, কি হয়েছে? সুরাইয়া ফিস ফিস করে বলল, বুঝতে পারছি না, বোধহয় অ্যাবর্শন হয়ে যাচ্ছে। কি সর্বনাশের কথা! ভাবি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, তুমি আর কিছুক্ষণ এইভাবে থাকো। সুরাইয়া জবাব দিল না। ঘোলাটে চোখে তাকালো। সে ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ফিরোজ মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না। এত সময় হাতে নেই। তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজাটো কলায় করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে।
কোনো একটা বেবি ট্যাক্সিতে উঠে গিয়ে ট্যাক্সিওয়ালাকে বলতে হবে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, তাড়াতাড়ি। বেবি ট্যাক্সি ঝড়ের গতিতে যাচ্ছে। ফিরোজের সুরাইয়ার অচেতন শরীর কোলে নিয়ে বসে আছে। ফিরোজের পাশে ইমন। তার মুখে দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পেয়েছে। সে অবিশ্বাস্য তার মায়ের মুখের দিকে তাকাচ্ছে না। সে বেবি ট্যাক্সিওয়ালার সাইডের আয়নার দিকে তাকিয়ে আছে। এই আয়নায় বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে। বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে। কেমন গোল মুখ, চোখ দুটো মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছেন। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখে দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন। এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবেন? ছোট চাচা। স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচা সময়ের মতো আসবেন তো? দেরি করে এলে তার খুব খারাপ লাগবে, কষ্ট হবে। সুরাইয়াকে ভর্তি করা হলো সন্ধ্যা 6টায়। রাত 3টায় ডাক্তার তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী। কিছু একটা করতে হয় বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া। ইমন একটা ব্রেঞ্চে একা একা বসেছিল। এত রাত হয়েছে তারপরেও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে একটা কলা একটা বনরুটি কিনে দিয়েছে। সে কলা এবং বনরুটি হাতে বসে আছে। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ঔষধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তার কিছুক্ষণ পর পর এসেও ইমনকেও দেখে যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা এসে ইমনকে বললেন, ইমন, তোর একটা বোন হয়েছে। তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নেই। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনো রাখা হয়নি। নাম রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বলল, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই এখনো কলাটি খাসনি? না, আমাকে দে, খেয়ে ফেলি, খিদেয় চোখ অন্ধকার দেখছি। ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়ল। ইমন ছোট চাচার মাথার পাশে জেগে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। ব্রেঞ্চটার পাশে চওড়া কম। ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারে। পাহারার দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি। এই চিন্তায় তাকে অভিভূত করেছে। সবারই নাম আছে, শুধু তার বোনটারই কোনো নাম নাই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনোদিনও তার নাম রাখা না হয়, তাহলে কি হবে? মন খারাপ হয়ে বেচারি ঘুরে বেড়াবে। কেউ তাকে খেলতে ডাকবে না। কি করে ডাকবে? মেয়েটার তো নামই নাই। আজ সারাদিন নানা রকম ভয়াবহ সমস্যা ইমন পার করছে। তার চোখে এক ফোঁটা পানি আসেনি। এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল। সে যতবারই শার্টের হাতায় চোখ মুছে ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে যায়। তার একটা বোন হয়েছে, সেই বোনটার নাম নেই কেন? ইমন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তার হাতে চিকন করে কাটা এক টুকরো শশা। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শশা খায়। ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শশা খায় না। সে অনেকক্ষণ ধরেই শশা হাতে বসে আছে। তার কাছ থেকে তো খাচ্ছে না, বরং শশা টুকরো মুখের কাছে ধরতেই এরা মুখ হাত পা খোলসের ভেতর ঢুকিয়ে ফেলছে। মনে হচ্ছে শশা ওদের জন্য ভয়ানক কোনো খাবার। মানুষের বাচ্চাদের কাছে দুধ যেমন, ওদের কাছে শশাও তেমন। কচ্ছপের বাচ্চা দুটো ইমনের জন্য এনেছে তার ছোট চাচা। এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমে, লাল প্লাস্টিকের বালতিতে। মাঝে মাঝে ইমন যখন খেলতে ইচ্ছে করে তখন সে বালতি থেকে তুলে আনে। পানি থেকে তোলার সময় তার একটু ভয় ভয় করে, কামড় দেয় কি না। এখন পর্যন্ত কামড় দেয়নি। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চাদের দাঁত নেই বলে তারা কামড়ায় না। যখন তারা বড় হবে, দাঁত উঠবে, তখন কামড়াবে। তখন তাদের আর বালতিতে রাখা যাবে না, নদীতে ফেলে দিয়ে আসতে হবে। যে নদীতে কচ্ছপ ফেলা হবে সেই নদীর নাম বুড়িগঙ্গা। ঢাকা নগরীর বুড়িগঙ্গা তীরে অবস্থিত। ইমনের আজ স্কুল নেই। সে সকাল থেকেই কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে। এদের সে নামও দিয়েছে। বড়টার নাম টম, ছোটটার নাম টমি। এরা দুজন একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে কোনো মিল নেই। শুকনায় ছেড়ে দেয় মাত্র দুজন দুদিকে হাঁটতে থাকে। ইমন বইয়ে পড়েছিল কচ্ছপেরা আস্তে হাঁটে। এখন সে জানে এটা মিথ্যা কথা। এরা চার পায়ে বেশ দ্রুত হাঁটে। মুহূর্তের মধ্যেই ঘরের কোণায় চলে যায়। তাদের তখন খুঁজে পাওয়া মুশকিল হয়। সবচেয়ে বেশি দ্রুত হাঁটে টমি। ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে তখন তাকে সে একটা কচ্ছপের বাচ্চা দিয়ে দেবে। ইমনের ছোট বোনের নাম সুপ্রভা। মা বলেছেন সুপ্রভা নামের মানে হচ্ছে সুন্দর সকাল, গুড মর্নিং। কিন্তু ছোট চাচা বলেছেন সুপ্রভা মানে সুন্দর আলো। কারটা ঠিক সে জানে না।
ইমন ঠিক করে রেখেছে কোনো একদিন সে তাদের মিসকে জিজ্ঞেস করবে। সুপ্রভা এখন খুবই ছোট, বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে তার কাঁদার ইচ্ছে করে, তখন সে কাঁদার জন্য জাগে, খানিকক্ষণ কেঁদে আবার ঘুমিয়ে পড়ে। ইমন তার সারা জীবনও এমন কাঁদুনি বাচ্চা দেখেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কারো উপর রাগ করে বা ব্যথা পেয়ে কাঁদে না, কোনো কারণ ছাড়াই কাঁদে। সুপ্রভা কান্না দেখলে ইমনের খুব ভালো লাগে। সে মাঝে মাঝে সুপ্রভা কান্না দেখতে যায়, কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না, কারণ তার মা কঠিন গলায় বলেন, এখানে কি করছো, যাও অন্যখানে যাও। আশ্চর্য, এত বিরক্ত করে। আগে ইমন কখনো তার মাকে ভয় পেত না, এখন পায়, কারণ মার মেজাজ সারাক্ষণ খারাপ থাকে। আগে মা তাকে পড়াতে বসাতো, এখন বসায় না। সে যদি বই খাতা নিয়ে মায়ের কাছে যায়, মা বলে অনেক বিরক্ত করেছিস, এখন যা তো। অথচ সে কাউকেই বিরক্ত করে না, এমনকি কচ্ছপগুলিকেও না। কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে, সে তাকে লুকিয়ে থাকতে দেয়, সঙ্গে সঙ্গে বের করে আনে না। ওরা কচ্ছপ হলেও ওদেরও হয়তো লুকোচুরি খেলতে ইচ্ছে করে, সে কেন ওদের খেলা নষ্ট করবে। হোমওয়ার্ক করার জন্য সে এখন যায় ছোট চাচার কাছে। ছোট চাচা তাকে মোটামুটি আদরেই করান। তিনি তার নাম দিয়েছেন হার্ট নাট। হার্ট মানে হচ্ছে শক্ত, আর নাট হলো বাদাম। হার্ট নাট হলো শক্ত বাদাম। ছোট চাচা তাকে কেন শক্ত বাদাম বলে তা সে জানে না, কখনো জিজ্ঞেস করেনি, কোনো একদিন জিজ্ঞেস করবে। ছোট চাচা পড়তে পড়তে প্রায়ই বলে, কিরে হার্ট নাট, মনে খারাপ? সে বলে না, কারণ তার মন খারাপ থাকে না, আবার ভালোও থাকে না। সুপ্রভার সঙ্গে সে যদি গল্প করতে পারতো তাহলে তার মন ভালো থাকতো। বাবা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকতো। মা গল্প তো করেই না, সামনে গিয়ে দাঁড়ালেও বলে, যা ভাগ, সামনে থেকে যা। শুধু বিরক্ত, শুধু বিরক্ত। একদিন ঠাস করে একটা চড়ও মারলেন, আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেলেন। ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। তারপরও সে একটুও কাঁদেনি, শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদলো। তারপরেও ডাক্তার বললেন, বাহ, দারুণ ছেলে তো, ছেলে খুব সাহস। ছোট চাচা বললেন, সাহস হবে না, এ হলো হার্ট নাট, এ মোটেই সাহস জিনিস না। রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলেন, কাপ আইসক্রিম কিনে দিয়ে বললেন, শোন হার্ট নাট, তোর মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে, এখন তাকে বিরক্ত করিস না। ইমন অবাক হয়ে বললেন, আমি তো তাকে বিরক্ত করি না। জানি তুই বিরক্ত করিস না, তারপরেও যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে দূরে থাকা। মার মেজাজ কখন ঠিক হবে চাচা? তোর বাবা ফিরলেই মেজাজ ঠিক হবে। বাবা কখন ফিরবে এখন ঠিক বলা যাচ্ছে না, তবে ফিরবে তো বটেই। কতদিন আর বাইরে থাকবে? বাবা এখন কোথায়? আমরা এখনও ঠিক জানি না, মনে হয় ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে? ইন্ডিয়ায়, মধ্যপ্রদেশে। সেখানে খুব জঙ্গল তো। আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে। বাসার কথা একসময় মনে পড়লে তখন হুট করে চলে আসবে। ইমনের ধারণা ছোট চাচা ঠিক কথা বলছেন না। বাবা ইন্ডিয়ার মধ্যপ্রদেশে থাকলে ছোট চাচা গিয়ে বাবাকে নিয়ে আসতেন। বাবা অন্য কোথাও আছেন, খুব কাছেই কোথাও। ইমন যখন রিক্সা করে স্কুলে যায় তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন। তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয়, তার মাঠে খেলতে যায়, তখন তিনি দেখতে যান। একদিন তিনি চলে আসবেন, এ ব্যাপার ইমন নিশ্চিত। এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছে না। বেশি দেরি হলে কচ্ছপগুলি দেখতে পারবেন না। কচ্ছপগুলি বড় হয়ে যাবে, তাদের ফেলে দিয়ে আসতে হবে বুড়িডাঙ্গায়। ওরা নদীর পানির সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে, সেখানে থেকে ভারত মহাসাগরে, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে। ছোট চাচা তাই বলেছেন। বাবা সম্পর্কে লোকজন প্রায় তাকে জিজ্ঞেস করেন। তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। ভালো না লাগলেও সে সহজভাবেই জবাব দেয়। তাদের ক্লাসের মিস ফারজানা দেখতে খুবই সুন্দর। একদিন টিফিন টাইমে তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ইমন, তোমার বাবা নাকি তোমাদের ছেড়ে চলে গেছেন? ইমন বললেন, উনি বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? ইন্ডিয়াতে, মধ্যপ্রদেশে। মিস ফিক করে হেসে ফেলে বললেন, মধ্যপ্রদেশে? এত জায়গা থাকতে মধ্যপ্রদেশে কেন? মধ্যপ্রদেশে অনেক বড় বড় জঙ্গল, বাবা জঙ্গল দেখতে গেছেন। ও আচ্ছা, খুব ভালো কথা। উনি কি তোমার মার সঙ্গে রাগ করে চলে গেছেন? জি না, বাবা কারো সঙ্গে রাগ করেন না। তোমার মা কি তিনি রাগ করেন? জি করেন। কার সঙ্গে করেন? বুয়ার সঙ্গে করেন? ছোট চাচার সঙ্গে করেন? মা রাগ তো এই জন্যই, মার অনেক রাগ।
রোগা মানুষের খুব রাগ থাকে। রোগা মানুষদের খুব রাগ থাকে, এটা কেন বললেন? ছোট চাচা বলেছেন, উনিও রোগা, এই জন্যই উনারও খুব রাগ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ইমন মার রাগের জন্য খুব ভয়ে ভয়ে থাকে। টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয়। মা খুব যখন হইচই করতে থাকেন তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয়। সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খারাপ লাগে না, সাউন্ডগুলি ভেবে নেন কোনো দৃশ্য কী রকম সাউন্ড হবে, এখন সে মোটামুটি জানে। মা যখন অন্যদের উপর রাগ করেন তখন ইমনের তেমন খারাপ লাগে না, কিন্তু যখন সুপ্রভার উপর রাগ করেন তখন খুব খারাপ লাগে, কাঁদতে ইচ্ছে করে। সুপ্রভা উপর মা প্রায়ই রাগ করেন। সুপ্রভা কেঁদে গলা ফাটিয়ে ফেলছে, মা ফিরেও তাকাচ্ছেন না। বুয়া এসে যদি বলে আপু কাঁদতাছে, তখন মা তীব্র গলায় বলেন, কাঁদছে কাঁদুক, তুমি তোমার কাজ করো, কাজ ফেলে চলে এসেছো কেন? ছোটো চাচা এক সময় উঠে এসে বলেন, ভাবি বাচ্চাটার কি হয়েছে? মা তখন বিরক্ত গলায় বলেন, জানি না কি হয়েছে, ওর মনের খবর আমি জানবো কিভাবে? কাঁদতে কাঁদতো গলা ভেঙে ফেলছে, গলা ভেঙে মরুক। ভাবি এইসব কি কথা বলছেন? আমার যা মনে আসছে বলছি। তোমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছে, বাচ্চাটার পেটের খিদায় কাঁদছে, আপনি ফিরে তাকাচ্ছেন না, এটা কেমন কথা? তুমি এমন চোখ মুখ শক্ত করে কথা বলছো কেন? তোমার ভাই তো কখনো মুখ শক্ত করে এমনভাবে কথা বলেনি। চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য আমি সরি। ভাবি শুনুন, ফর গডস সেক স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন। স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করার মতো অবস্থা কি আমার আছে? ভাইজানের জন্য কষ্ট শুধু আপনি একা পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না? এটা আপনি কি করে ভাবছেন? কষ্ট পাচ্ছে ভালো কথা, কিন্তু একটা দুধের শিশুকে কষ্ট দেবেন কেন? তার অপরাধটা কোথায়? খবরদার, তুমি আমার সঙ্গে চোখ লাল করে কথা বলবে না। ভাবি আমি চোখ লাল করে কথা বলছি না, আমি আপনার কাছে হাত জোর করছি, ওকে দুধ খেতে দিন। নাটক করবে না, নাটক আমার ভালো লাগে না। একে তোমায় নিয়ে কোথাও পালক দিয়ে যাও। আচ্ছা ভাবি ঠিক আছে, তাই করব। আপাতত আপনি একে সামলান। এই পর্যায়ে মা সুপ্রভাকে কোলে নেন, সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। তখন কান্না পেয়ে যায় ইমনের। সে ছোটো চাচার ঘরে ঢুকে কাঁদতে শুরু করেন। ছোটো চাচা গম্ভীর গলায় বললেন, ইমন তোকে কি কেউ মেরেছে? ইমন ফোঁপাতে ফোঁপাতে বলেন, না মারেনি। তোকে কি কেউ বকা দিয়েছে? না। তাহলে কাঁদছিস কেন? জানি না। পুরুষ মানুষ কি কাঁদতে পারে? না। ফোঁস করতে পারে? না। হেঁচকি তুলতে পারে? না। তুই তো একই সঙ্গে কাঁদছিস, ফোঁস করছিস এবং হেঁচকি তুলছিস, তিনটে নিষিদ্ধ জিনিস করছিস। চোখ মুছে কচ্ছপ নিয়ে আয়, একটা মজা দেখাবো। কি মজা? আগে নিয়ে আয়, তারপরে দেখবি। ইমন কচ্ছপ নিয়ে এলো। ফিরোজ কচ্ছপ দুটোকে উল্টো করে মেঝেতে রেখে দিল। এরা খোলসের ভিতর থেকে মাথা এবং পা বের করে সোজা হবার চেষ্টা করছে, পারছে না। ফিরোজ রুষ্ট চিত্তে বলল, এই হচ্ছে মজা। কি মজা? যত চেষ্টা করুক এরা এখন আর সোজা হতে পারবে না। ছটফট করবে কিন্তু পারবে না। বাইরের কোনো সাহায্য লাগবে। তুই বা আমি যদি সোজা করে দিই তাহলেই সোজা হতে পারবে। মজাটা এইখানেই। মানুষেরাও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়, মানুষেরাও উল্টে যায়, ঠিক হবার জন্য ছটফট করতে থাকে, ঠিক হতে পারে না। বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া তখন সম্ভব না। তোর মারও এখন এই অবস্থা চলছে। সে উল্টে গেছে, ঠিক হবার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। কাজেই তোর মার উপর রাগ করেও কোনো লাভ নেই। মার উপর তো রাগ তোর নেই তো? না নেই। ভেরি গুড। আর একটা কথা, যদি কোনো কারণে খুব মন খারাপ হয় তখন কচ্ছপে উল্টে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি, তখন দেখবি মন ভালো হয়ে যাবে। কেন? কেন কেন করবি না? চর খাবি? আচ্ছা করব না। আজ ইমনের মন খারাপ সামান্য, বেশি না সামান্য। এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় না বলে সে উল্টাচ্ছে না। শশার টুকরা কেটে খেতে দিচ্ছে, এরা খাচ্ছে না। হাতে ধরে থাকলে এরা খায় না, কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে কুট করে খায়। ইমন, এদিকে শুনে যাও। ইমনের বুক ধক করে উঠল। আগে মা ডাকলে আনন্দ লাগতো, এখন মা ডাকলে বুক ধক করে উঠে। ইমন কচ্ছপ দুটো বালতিতে রেখে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মা সুপ্রভার গায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তিনি চোখ সরু করে তাকালেন। ইমনের বুক শিরশির করতে লাগলো। দরজা ধরে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। ইমন ঘরে ঢুকলো। হাত ভেজা কেন? আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করছিস? হাত ধুয়ে এসেছিস? হ্যাঁ।
সাবান দিয়ে হাত ধুয়েছিস?